প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 1। গ্রীষ্মের তাপদাহে শহরে জীবন বিবর্ণ। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমট হয়ে যায়, তেমনি গুমট হয়ে গেল। সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিত প্রৌঢ় লোকটি চোখ তুলে একবার আকাশপানে তাকালেন। হঠাৎ করে পরিবেশ গুমট হওয়ার কারণ সে ধরতে পারলেন না। শহরাঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসছে অনেক আগে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদর্পে। প্রৌঢ় লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনও বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি, তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রৌঢ় লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গুরুম গুরুম শব্দে ডেকে উঠল। পরপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে দূরই মাঠে, আর তার সাথে প্রৌঢ় লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো। লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে প্রৌঢ় লোকটি আশপাশে একবার ভীত চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরে গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দুনামনা করছিলেন। যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ শহীদ আহমদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে, তখন তাকে না চাইতেও রাজি হতে হলো। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে প্রৌঢ় লোকটি আর চেয়ে না করতে পারেনি। মিনমিন করে শহীদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পরপর আবার চোখ বুলিয়ে নিলেন। ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিত হলেন নেই, আরও দুটো গালি দিয়ে দিলেন আজমল আলীকে। প্রৌঢ় লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেইন ফটকের সামনে পৌঁছতেই শুরু হলো ধুলো ঝড়, সেই সাথে উত্তাল পাতাল বাতাস। এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভিতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি প্রৌঢ় লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন। সালাম আলাইকুম। সামনে বসা আজমল আলীর রুড়ো গলার আওয়াজ ভেসে এলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্টই রুড়ো ও স্পষ্ট। প্রৌঢ় লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, সালাম আলাইকুম। কি সুন্দর করে সালাম করো, বলো আসসালামু আলাইকুম। প্রৌঢ় লোকটি কথা বাড়ালেন না, চোখ নিচের দিকে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। এবার আজমল আলীর উত্তর ভেসে আসলো ওয়া আলাইকুমুসসালাম বলে। অতঃপর রাশভারী কণ্ঠে বললেন, বসো। বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন, প্রৌঢ় লোকটি ঠিক বুঝলেন না। চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসলেন। চোখ তুলে সামনে তাকাতেই চোখের মনের মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছেন তাদের দু পুত্র, বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখ থমথমে। বড়জনের বয়স 14 এবং ছোটজনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছেন এবারের দ্বিতীয় পুত্র, যাকে হারকিপটি বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী। এই দম্পতির দু কন্যা, বড় কন্যা সৈয়দা ইসরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির। বড় মেয়ের বয়স 8.5 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর। আল্লাহর রহমতে ওনার একার 2 মেয়ে, আর কারোর মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট্ট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন। মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমদ, যার পাশ ঘেঁষে বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান। এই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব, যার বয়স 7। ঝর্ণার পাশ ঘেঁষে বসে আছেন রোহিণী, সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেদ আহমেদের সহধর্মিণী তিনি, যার এক সন্তান সৈয়দ আহান নওফিল, বয়স মাত্র 2। ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন প্রৌঢ়। সৈয়দ হেলাল আহমদ ছাড়া সবার ভাবগতি ভালো, কিন্তু ওনার চোখে মুখে ভেসে উঠেছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য তার কারণ আজ করতে ব্যর্থ হলেন প্রৌঢ় লোকটি।
কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহেরুন্নেসা মায়ার দিকে। আজমল আলীর স্ত্রী, যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার কৌটা এদিক ওদিক হয় না। আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মায়া, কি হয়েছে? বড় শখের নারী মেহেরুন্নেসা উনার। যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন্নেসা নামক এই রমণী। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে 19 দশকে আটকে ছিলেন মায়াতে, আর এখনও আটকে। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে হাতের চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় এক রত্তিও কমেনি। তার এই সৌন্দর্যে ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইসরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্য ভালো, কিছুটা গুলুমুলু টাইপ। মুখের ধরনটাও মেহেরুন্নেসার মতো হওয়ার দরুন সবথেকে বেশি আদর পায় সে মেহেরুন্নেসার কাছ থেকে। আজমল আলীর দিকে তাকিয়ে মেহেরুন্নেসা ঠোঁট এলিয়ে হেসে দুপাশে মাথা নাড়লেন, কোনো সমস্যা নেই বলে। আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন প্রৌঢ় লোকটির দিকে। রাজবাড়ি গড়ায় জিজ্ঞেস করলেন, জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? প্রৌঢ় লোকটি উপর নিচ মাথা নাড়ালেন। আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে। তুমি বোবা নাও যে মাথা উপর নিচ দোলাচ্ছ? প্রৌঢ় লোকটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন, ঠিক আছে। আজমল আলী শব্দ করে শ্বাস ফেললেন। বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাবগতি। তিনি মুখ দেখে খুব ভালো করে পড়ে নিতে পারেন মানুষের মনের কথা। ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজে ধরে নিতে পারলেন। ঠোঁটের কোণ বেয়ে বয়ে গেল মৃদু হাসির ফোয়ারা, যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল। নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন। নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না। তাই বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি। অনেক সময় ভালো কিছু পেতে হলে ছোট বড় জিনিস কোরবানি দিতে হয়, আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি। আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন, প্রৌঢ় লোকটির দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন, ইমাম, বিয়ে পড়ানো শুরু করুন। বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জাইন হেলালের বিয়ে হবে এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরশ হেলালের বিয়ে হবে। ইমাম সাহেব জি আচ্ছা বললেন। মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভিতর পড়ছে। ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত হোসেন নাসিরের সাথে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি ও 20 তুলো সোনা ধার্য করিয়া তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকিলে বলো বাবা, কবুল। জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ। ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন, এবারও চুপ। আজমল আলী গলা খাঁকড়ে দিয়ে জাইনের দৃষ্টি আকর্ষণ করলেন। মোলায়েম কণ্ঠে বললেন, দাদা, বলছো না কেন? তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও? জাইন মনে হয় এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ। কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলী জিজ্ঞেস করতেই পুরুষালী ভারী গলায় বলল, কাবিননামায় আরও একটা জিনিস অ্যাড করবো দাদা। আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না। তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি দাদা? জাইন অন্তর্ভেদী চাউনি ইসরাতের দিকে স্থির করল। বুদ্ধিদীপ্ত মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইসে। ইসরাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। চোখের ভাষা বোঝার চেষ্টা করল না, নখ মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে কামড়াতে লাগলো। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজভারী গলায় জাইন বলল, কাবিননামায় লিখুন, সোনা, জমি, দেনমোহর ছাড়াও ও আমাকে। কখনো যদি ইসরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পারিবারিক জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায়, তাহলে যেন আমাকে ওর পিছু ছাড়তে না পারে। দেনমোহরের জায়গায় আমার নাম লিখুন। আজ থেকে এই আমাকে ইসরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিননামায়, যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসেবে আমি আবার নিজেকে ওকে দিতে পারি। আজমল আলী প্রসন্ন হাসলেন। কাজ থেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলো হাত বুলিয়ে দিলেন। মৃদু কণ্ঠে বললেন, বাপের মতো গাধা হসনি, এটাই অনেক। তুই এই বয়সে এত বুঝদার, আর তোর বাপ বুড়ো হয়ে গেল তারপরও মাথায় গোবর ঠাসা। জাইন আর কথা বাড়ালো না। ইমাম সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরকে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর, 1 বিঘা জমি, 20 তুলো সোনা এবং স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল।
জাইন এক কাল বিলম্ব করল না, রাজভারী গলায় বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। এবার ইমাম সাহেব ইশরাতের দিকে এগিয়ে গেলেন, যে এতক্ষণ বসে নখ ঘুরছিল আর এখন আঙ্গুর খাচ্ছে। নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বলতেই সে ওড়না টেনে বসল। মার্বেল আকৃতির গোল গোল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা প্রৌঢ় লোকটির দিকে। নাসির সাহেব বললেন, চোখ নিচের দিকে নামাও ইশরাত। বাবার আদেশ পেতেই ইশরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে। ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন, নাসির সাহেব থামিয়ে দিলেন। ভাঙ্গা গলায় বললেন, আমি বিয়ে পড়াবো আমার মেয়ের। সবাই রাজি হয়ে গেল। ইমাম সাহেব সরে গেলেন, জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার। নাসির সাহেব এবার গমগমে স্বর তুলে বললেন, সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ 10 লক্ষ টাকা, 1 বিঘা জমি, 20 তোলা সোনা ও স্বয়ং জাইনকে দেনমোহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সঁপিয়ে দিলাম। তুমি এই বিয়েতে রাজি থাকলে স্ব ইচ্ছায় বলো আলহামদুলিল্লাহ, কবুল। ইশরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়লেন, উপর নিচ কবুল বলে দেওয়ার জন্য। চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে। মৃদু গলায় নাসির সাহেব আবার বললেন, রাজি থাকলে বলো কবুল। ইশরাত আঙ্গুল মুখের ভিতর ঢুকিয়ে আরাম করে চাবাতে লাগলো। জাইনের দিকে তাকাতেই দেখল সে কর্মর দৃষ্টিতে তাকেই উপর থেকে নিচে পরিদর্শন করছে। আরাম করে বসে ইশরাত বলল, আলহামদুলিল্লাহ, কবুল। সৈয়দ বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। এবার আরশের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব, বিয়ে পড়ানো শুরু করলেন। শেষে বললেন, রাজি থাকলে বলো বাবা কবুল। আরশ মাথার নিচে হাত ঢুকিয়ে আরাম করে বসল। তেরা করায় বলল, কবুল না বললে কোনো সমস্যা? আজমল আলীর রাগে চোখে তাকালেন আরশের দিকে। হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠেছে। একজনের বিয়ে হলে কি হবে, যাক আরেকজন বেঁচে গেছে। আজমল আলী ছেলে থেকে দৃষ্টি ফিরিয়ে রুড়ো গলায় আরশকে বললেন, না বললে বিয়ে হবে না দাদা। আরশ হাসল, চুলগুলো ব্যাকব্রাশ করে ঠোঁট টিপল, তারপর আজমল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আবার বলল, কবুল না বললে কেন বিয়ে হবে না? আজমল আলী যথাসম্ভব নিজের ক্রোধ সামলে বললেন, হয় না বলেই হয় না। কবুল আমাকে বলতেই হবে? আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমাটা খুলে সেন্টার টেবিলে রাখলেন। রাগে স্বরে নাসিরকে বললেন, বলেছে ছেলেটা 3 বার কবুল, এবার তুই দাদনকে বিয়ে পড়া। আরশ মনে মনে শয়তানি হাসি হাসল। বাবার মুখের দিকে তাকাতেই দেখল এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। আরশের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আরশও সমপরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়ালো, আলহামদুলিল্লাহ, কবুল। নুসরাতের পালা এলো যখন, নাসির সাহেব কিছু বলার আগে নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল 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 কবুল। ড্রয়িং রুমে গম্ভীর মুখ করে বসা আজমল আলী শব্দ করে হেসে উঠলেন। এই পর্যায়ে নুসরাত আর ইসরাতকে নিজের দুপাশে বসিয়ে আদর করে দিলেন, জাইনার আরশকেও করে দিলেন। সবার শেষে ইরহামের কপালে চুমু খেয়ে বললেন, তুই রাগ করিস না, আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন। বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট 3 পুত্র, কিন্তু বড় পুত্রের মুখে আমাবস্যার মতো অন্ধকার নেমে আছে, ঠোঁটে নেই এক চিলতে হাসি। আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে। রাগ করলে করুককে, তিনিও তার জেদ নিয়ে অটুট। বাবা ভাইয়ের এই নীরব স্নায়ুযুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল, কেউ টু শব্দ করল না। আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি, তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর উপর বিশ্বাস রাখছেন। সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব। বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। পরিবারের ভিতরে বিয়ে তিনি কোনো কালে চাননি, আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিলেন। নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন। এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন, আর পারবেন না তিনি। অসার পা বাড়ালেন নিজ রুমের দিকে, পিছনে রেখে গেলেন বিষণ্ণ হয়ে বসে থাকা আজমল আলীকে। জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলী নিজেই একটু দ্বিধায় ভুগছেন। পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতেই আজমল আলী পিছু ফিরলেন। নাসমিন বেগম ও লিপি বেগম হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে। দুইজন পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন, আব্বা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। মাগরিবের আজান দিতেই সবাই যে যার রুমে ফিরে গেল। ড্রয়িং রুমে একা বসে রইলেন নাসির সাহেব, নুসরাত ও ইসরাত। বাইরে তখনও ঝুমঝুম শব্দতে বৃষ্টি পড়ছে।
মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা। বিদ্যুৎ সংযোগহীন হয়েছে অনেকক্ষণ। হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক আল্লাহু আকবার বলার ধ্বনি। মনোযোগ ফিরিয়ে নিয়ে নাসির সাহেব সামনের সোফায় তাকাতেই দেখলেন নুসরাত এক পা সোফার হাতলে রেখেছে, আরেক পা তুলে রেখেছে সোফার উপরের ফোমের উপর, আরাম করে শুয়ে কান খুঁচাচ্ছে। ইসরাত উনার পাশে বসে মৃদু স্বরে ওজিফা পড়ছে। নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। খুশি মনে হাঁক ছুড়লেন নাজমিন বেগমের উদ্দেশ্যে। ও নাজমিন, এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো। রান্নাঘর থেকে নাজমিন বেগমের প্রত্যুত্তর করলেন হালকা গলায়, অপেক্ষা করুন। এরপর আর কোনো হাঁক আসলো না নাসির সাহেবের কাছ থেকে। নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে। ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে। রান্নাঘরে 4 জন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো টু শব্দ নেই। এত নিস্তব্ধতার রোহিণী মেনে নিতে পারলেন না। নিজেই একবারিয়ে যাদের সাথে কথা তুললেন বিয়ে বিষয়ে। জিজ্ঞাসু গলায় লিপি বেগমকে বললেন, বড় আপা। লিপি বেগম মশলা তৈরি করছিলেন। রোহিণীর ডাকে কেঁপে উঠলেন। হকচকিয়ে গিয়ে বললেন, হুম। এবার রোহিণী গলা খাদে নামিয়ে নিলেন। নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন, বড় আপা, বড় ভাইয়া বিয়েতে মত দিলেন না কেন? লিপি বেগমের হাত থেমে গেল। উদাস দৃষ্টি জায়ের দিকে দিয়ে বললেন, পরিবারে নাকি ভাঙন ধরবে এতে। ভাঙন ধরার হলে তো এমনিই ধরতো এতদিনে, তাই না রে মেজ? নাজমিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন চুপচাপ। লিপি বেগম প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিন বেগম, জি আপা। রোহিণী কিছু বুঝলেন না। সপ্তাহের মাথার 2 হাত উপর দিয়ে গেল। ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন। রোহিণী বেগমকে বকা দিয়ে বললেন, ভোকাটা এখনো বুঝিনি, বড় আপা বুঝিয়ে বলো। লিপি বেগম মাটির উনুনে পাতিল বসিয়ে হাসলেন। ঝর্ণা বেগমকে হালকা ধমক দিয়ে বললেন, তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজো? দাঁড়া, আমি তোকে সব কিছু খুলে বলছি। রোহিণী বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছিল। যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বললেন, তখন আবার ঠোঁটে এসে ভিড় করলো হাসি। ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সেটা খেয়াল করলে হালকা হাসলেন। লিপি বেগম এবার বলতে শুরু করলেন, গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে, সেখানে আব্বা জাইন ইশরাতের বিয়ের কথা তোলেন। রোহিণী কথা থামিয়ে জিজ্ঞেস করলেন, শুধু কি জাইন ইশরাতের? এবার নাজমিন বেগম মৃদু স্বরে বললেন, হুম। রোহিণী অবাক গলায় জিজ্ঞেস করলেন, তাহলে নুসরাত আর আরশ কোথা থেকে অ্যাড হলো এখানে? রোহিণীর গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে। গোল গোল চোখে চেয়ে আছেন বড় জাদের দিকে। তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গোল গোল চাউনি দেখে বড় জায়েরা উচ্চ শব্দে হেসে উঠলেন। ঝর্ণা বেগম পারেন তো এখানে কড়াকড়ি খেয়ে হাসতেন। রোহিণী গাল ফুলালেন। 2 বছরের বাচ্চার মা হয়ে ও এখনো 18 কিশোরীদের মতো গাল ফুলান তিনি। আরেক দফা জায়রা তাকে নিয়ে হেসে গড়াগড়ি খেল। এবার বেজায় চটে গেলেন রোহিণী 3 জায়ের উপর। রাগী গলায় বললেন, আপা, তোমরা জোট বেঁধে আমাকে নিয়ে হাসছো। একদিন আমারও দিন আসবে, সেদিন তোমাদের নিয়ে আমিও হাসব। লিপি বেগম মিছিমিছি চোখ বড় বড় করে 2 জায়ের দিকে তাকালেন। রোহিণীকে সান্ত্বনা দিয়ে বললেন, এই নাজমিন ঝর্ণা, হাসছিস কেন ওকে নিয়ে? দুটোকে ধরে লাগাবো না? ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণে পেট চেপে রাখা হাসি ফুস করে ছেড়ে দিলেন। দুজনের হাসি দেখে লিপি বেগমে হেসে দিলেন। পরপর রোহিণী উচ্চ শব্দে হেসে দিলেন। 4 জন রমণে কোনো কারণ ছাড়াই নিজেদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরপর হাসলেন। চোখের কোণে পানি জমা হওয়ায় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে। হাসি কোনো রকম চেপে রেখে বললেন, আর হাসাবি না আমায়, খবরদার। লিপি বেগমের চোখ রাঙানি দেখে নাজমিন বেগম হু হা করে হেসে উঠলেন। চোখ হাঁটুতে চেপে ধরে বললেন, আপা, কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাবো না, তাহলে হাসি একটু হলেও কমবে। হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো এব্রো তীব্র হয়ে আসলো। সবাই মেনে নিলেন। তারপর যে যার কাজ গুছাতে লাগলেন। 4 জনের এক যাও কারোর দিকে ফিরে তাকালেন না কিছুক্ষণ। লিপি বেগম পাতিলে তৈল দিয়ে ডালের বড়া ভাজতে ভাজতে রোহিণীর উদ্দেশ্যে বললেন, শোন ছোট, তো আব্বা শুধু 2 জনের বিয়ের কথা তুললেন, কিন্তু উনি বেঁকে বসলেন। মেজো ভাই আব্বার কথা শেষ করার আগে খুশিতে হই হই করে উঠলেন। মেজো ভাইয়ের খুশির কারণ তো তুই বুঝতেই পারছিস। তার মেয়ে তার কাছে থাকবে, এটাই বড় ব্যাপার। ইশরাতের জন্মের পরে মেজো ভাই বলেছিলেন মেয়ের বিয়ে দেবেন না তিনি, আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলাপি পাওয়ার মতো খুশি হয়েছিলেন। আমার ওনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। জিজ্ঞেস করলেন, কেন বেঁকে বসেছেন? চুৎসই কোনো কারণ দেখাতে পারলেন না। তোরা তো জানিস আব্বা কিরকম লোক। ওনার কাছ থেকে যুক্তিসঙ্গত কোনো উত্তর না পেয়ে তেরা গলায় বললেন, তুমি কোনো জুৎসই উত্তর দিতে পারলে না হেলাল,
তাই তোমার এই বেঁকে বসার জন্য শাস্তি হিসেবে ছোট ছেলের সাথে নাসিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো। রোহিণী মুখে এক হাত চাপলেন। বিস্ময়ে তার অক্ষিকোটর থেকে অক্ষিগুলো বের হয়ে আসছে। মৃদু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, আপা, বড় ভাইয়া তো এসব তোমাকে জানায়নি, তাহলে তুমি এটা কিভাবে জানলে? এবার চোর ধরার মতো তিন যা মুখ লুকিয়ে হেসে ফেললেন ওড়নার আড়ালে। রোহিণী সন্দেহী নজরে তাকাতে তিনজন একসাথে বোকা হেসে নাজমিন বেগম বললেন, গোপন বৈঠকের কথা শুনে আমি, আপা আর ঝর্ণা তিনজন মিলে কান পেতেছি দরজার ওপাশে। তাদের গলা তো বাজ খায়, ধীরে কথা বললেও জোরে বের হয়, তাই শুনতে কোনো অসুবিধা হয়নি। রোহিণী ব্যাঙের মতো হাঁ করে ফেললেন। দুঃখে চোখে যাদের দিকে তাকাতেই দেখলেন তারা কাচুমুচু করছে। কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা একা একা কান পাততে চলে গেলে আর আমাকে সাথে নিলে না? ঝর্ণা বেগম সতর্ক চোখে বাইরের দিকে একবার তাকালেন, রোহিণীকে শাসিয়ে বললেন, ধীরে কথা বল ছোট, শুনতে পাবে ভাইয়ারা। আর তোকে আমরা নিয়ে যেতাম কান পাততে, ওখানে গিয়ে যদি আহান কান্না করে সেটা ভেবে আপারা আমি নিয়ে যাইনি। বাড়ির কর্ত্রীরা ফিসফিস শব্দ করে আরও অনেক কথা বলল বাড়ির কর্তাদের নিয়ে, যা বাড়ির কর্তাদের অগোচরে রয়ে গেল। লাঠি ভর দিয়ে রুমের ভিতর পায়চারি করছেন মেহেরুন্নেসা এদিক থেকে ওদিক। আজমল আলী বাথরুমে গিয়েছেন। হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দরজার দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে। এবার বিরক্ত হয়ে মেহেরুন্নেসা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে। হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন দরজায়, তখনই দরম করে ওয়াশরুমের দরজা খুলে গেল। আজমল আলী দরজা খুলে ব্রু কুচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন। মেহেরুন্নেসাও একই ভঙ্গিতে ব্রু বাঁকিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। রাগের স্বরে আজমল আলীকে জিজ্ঞেস করলেন, আপনি অগো বিয়ে দিছেন ক্যা? হেলাল যখন রাজি হয় নাই তখন জোর করবার কি দরকার আছিল? আমারই কি সব খুল্লা কইবার আপনি? আজমল আলী স্ত্রীর জিজ্ঞাসা দৃষ্টি অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন। আরাম করে গিয়ে বিছানায় বসলেন। হাতের লাঠি আর মোমবাতি একপাশে রেখে স্ত্রীকে হাতের ইশারায় কাছে ডাকলেন। মেহেরুন্নেসা কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে। রাগী চোখে স্বামীর দিকে তাকিয়ে পাশ ঘেঁষে বসলেন। আজমল আলী মোটা গম্ভীর গলায় এবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন, শুনো, তোমার বড় ছেলের প্রবাস ফিরার আর কতদিন? মেহেরুন্নেসা ব্রু বাঁকিয়ে নিলেন। জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবাস যাওয়ার কি সম্পর্ক, তার আগে বুঝে গেলেন আজমল আলী স্ত্রীর মনের কথা। আদেশ সহকারে বললেন, আগে বলো দিন কত, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া। মেহেরুন্নেসা এবার খানিকটা দমে গেলেন। হাতের আঙ্গুল চেপে দিন গুনতে লাগলেন। গণনার শেষে মৃদু গলায় আওড়ালেন, এই তো সামনের সোমবারের পরের সোমবার, মাইনে 9 দিন পর। কিন্তু এইটার সাথে বিয়ের কি সম্পর্ক? আমি বুঝলাম না। আজমল আলী স্ত্রীর কাঁধ চেপে ধরলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাকে বিশ্বাস করো তুমি? মেহেরুন্নেসা মাথা উপর নিচ নাড়ালেন। আজমল আলী মোলায়েম কণ্ঠে বললেন, তোমার ছেলে এবার প্রবেশে গেলে আর ফিরে আসতো না। মেহেরুন্নেসা ব্রু কুঞ্চিত করে ফেললেন। দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনি জানলেন কিভাবে? শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখন জানতে পেরেছি। মেহেরুন্নেসা আরও কিছু প্রশ্ন করতে যাবেন, আজমল আলী থামিয়ে দিলেন। তর্জনী আঙ্গুল তুলে ঠোঁটের উপর রেখে দেখালেন চুপ। মেহেরুন্নেসা স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বাড়ালেন না, চুপ মেরে বসে রইলেন। তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। তার 2টা সন্তান তার কাছে। কিসের টানে দেশে আসবে সে? হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল। আসতে কি আমি তুমি ওকে দেখতে পেতাম না তো? তাই আমি হেলালের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার ছেলেদের নাসিরের মেয়েদের সাথে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়েছি। এতে করে হেলাল দেশে আসতে না চাইলে তার ছেলেরা বউয়ের টানে দেশে আসলে তাকেও আসতে হবে। আর এতে করে পারিবারিক সম্পর্কেও চির ধরবে না। ভাইরা ভাইরা মিলমিশ করে বেঁচে থাকবে। মেহেরুন্নেসা এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। কিছুটা চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন আরস বড় হইবার সাথে যদি ওগো নতুন কাউরে পছন্দ হয়, তাইলে তখন কি হইব? মেহেরুন্নেসার প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলী। স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, জাইন এরকম কিছু করবে না। ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিওর, ছোটটা করলেও করতে পারে। আচ্ছা, এসব নিয়ে এখন ভেবে কি হবে? যখন হবে তখন ভেবে দেখা যাবে। সারাদিনে অনেক ধকল গিয়েছে, এবার একটু শুয়ে আরাম করো। মেহেরুন্নেসা মাথা নাড়লেন। স্বামীর পাশ ঘেঁষে গিয়ে শুয়ে পড়লেন বিছানার এক পাশে চিন্তামুক্ত হয়ে। কিন্তু আজমল আলী সত্যিই কি চিন্তামুক্ত হতে পারলেন? মোমবাতি জ্বালানো কক্ষে নিশাচর প্রাণীর মতো উপরের সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সম্পর্ক স্থায়ী রাখার জন্য যে বিয়ে দিয়েছিলেন, সেই বিয়ের জন্য পারিবারিক ধীর সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে, নাকি সময়ের সাথে সেটি আরও মজবুত হবে? তার সময় এবং তকদির বলে দিবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তকদিরের উপর সবকিছু ছেড়ে দিয়ে
নিশ্চিন্তে চোখ বুঝলেন আজমল আলী। পর্ব 2। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার সাথে দ্বন্দ্বে নেমেছিলেন, সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বন্দুকের ভিতর থেকে বের হওয়া গুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে, কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়া কথার বুলি তা মনে আঘাত করলে কখনো চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না। হেলাল সাহেবের কিছুক্ষণ আগের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব। নাসির সাহেবের এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারলেন না হেলাল সাহেব। রাগী গলায় চোখ মুখ অন্ধকার করে বললেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির? তোকে বারবার একই কথা কেন বলতে হচ্ছে? ইসরাত দাঁড়িয়েছিল নাসির সাহেবের পাশে। বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধরফর করে উঠল ছোট্ট মেয়েটার। কাঁদো কাঁদো চোখে বাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চেপে ধরল নাসির সাহেবের বড় হাতখানা। নাসির সাহেব ইসরাতের স্পর্শে কেঁপে উঠলেন। এতক্ষণ ধরে ধ্যান জ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছিলেন ভাইয়ের সামনে। অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন নিষ্পলক। যে ভাইয়ের সাথে বড় হওয়া, যার হাত ধরে হাঁটতে যেতেন, যে উঠতে বললে উঠতেন, বসতে বললে বসতেন, সেই ভাই আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। পুরুষরা কাঁদে না, কিন্তু সেদিন ইসরাত দেখেছিল তাদের বাবার জলে চিকচিক হয়ে যাওয়া চোখ, কান্না আটকানোর বৃথা চেষ্টা। আজমল আলী আর মেহেরুন্নেসা এসবের কোনো কিছু জানতেন না। তারা রাতের খাবার খেয়ে শোয়ার পরপরই এর ঘটনা। হেলাল সাহেবকে দমাতে এগিয়ে আসলেন সোহেদ সাহেব আর সোহেব সাহেব। সোহেব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, বড় ভাই, আপনি কি বলছেন? এত রাতে মেজো ভাই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। এখানে তো ভাইয়ের কোনো দোষ নেই, আব্বার কথাই তো এ বিয়ে। তাহলে আব্বাকে গিয়ে আপনি প্রশ্ন করুন। মেজো ভাই তো শুধু নিরপেক্ষ ছিলেন। নাতিনি আব্বাকে উস্কেছেন, নাতিনি বলেছেন বিয়ে দেওয়ার কথা, আব্বা ভালো বুঝেছেন তাই তো এই বিয়ে দিয়েছেন। সেখানে আপনি মেজো ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ এ বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকু আব্বারও আছে। আপনি বড় হয়ে না বুঝলে কিভাবে হবে বলুন বড় ভাই? সোহেব সাহেবের এত কথায় টু শব্দ করলেন না হেলাল সাহেব। নিজের জায়গায় স্থির রইলেন। সোহেদ কিছু বলতে যাবেন, হেলাল সাহেব থামিয়ে দিলেন। চোখ ছোট ছোট করে পুরুষালী পুরো গলায় আওড়ালেন, আমি তোদের বড় না তোরা আমার বড়? আমার এই সিদ্ধান্তে কারো সমস্যা হলে সেও বাড়ি থেকে নাসরির সাথে বের হয়ে যেতে পারে। সোহেদ তোয়াক্কা করলেন না। রাগী গলায় মেজু ভাইয়ের হয়ে বলে দিলেন, আপনি ভুল করছেন বড় ভাই। সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন। আপনি যদি বড় না হয়ে বুঝেন, তাহলে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই। নাসির সাহেব নিজের অস্থিরতা লুকিয়ে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার যখন এই ইচ্ছে তাহলে তাই হবে। আগামীকাল আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব। আজকে এই ঝড়ঝাপটার রাতটুকু আপনার বাসায় থাকতে দিন, এই আর্জি আপনার কাছে। আজকের জন্য এই বাড়ির ছাদ কেড়ে নেবেন না দয়া করে। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগে গটগট পায়ে চলে গেলেন হেলাল সাহেব। ভাইয়ের নির্লিপ্ততা মনে ভীষণ আঘাত হানল নাসির সাহেবের। ড্রয়িং রুমে বসে থেকে নিজ মনে শপথ নিলেন, এই জীবনে বেঁচে থাকতে এই বাড়ির সদর দরজার ভিতরে পা মারাবেন না কোনো দিন। আল্লাহ যেন তার এই শপথ চিরকাল স্থায়ী রাখার তৌফিক দেন। রান্নাঘরে ফুপিয়ে কান্না করছেন নাজমিন বেগম। পাশেই মুখ কালো করে দাঁড়িয়ে আছেন লিপি বেগম। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মেজো, আমি কথা বলবো ওনার সাথে। ওনার এরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি এখন আমি বুঝতে পারছি না। লোকটা পাগল হয়ে গিয়েছে। লিপি বেগমের কথা শেষ হতেই নিরেট গলায় রান্নাঘরের বাহির থেকে নাসির সাহেব বললেন, আপনার কথা বলতে হবে না ভাবি। বড় ভাইয়ের সিদ্ধান্ত আমি কখনো ফেলে দিইনি, এইবারও ফেলবো না। নাজবিন যাও, গিয়ে কাপড় গুছিয়ে নাও। এ বাড়িতে যেন আমাদের কারোর একটা সুতো না থাকে। নাজবিন বেগম এবার জোরালো শব্দে কেঁদে উঠলেন। সাথে কেঁদে উঠলেন ঝর্ণা ও রুহিণী। লিপি বেগম মুখ শক্ত করে বললেন, উনি বললেন বলেই তুমি চলে যাবে মেজো ভাই? এখানে ওনার যতটুকু ভাগ আছে ততটুকু তোমারও ভাগ আছে। নাসির সাহেব অনীহা নিয়ে চলে গেলেন। পরবর্তী কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। লিপি বেগম মাথায় হাত দিয়ে বসে গেলেন দেয়ালে পিঠ ঘেঁষে। মৃদু গলায় আওড়ালেন, বড় মিয়া তো বড় মিয়া, মেজো মিয়া সুবহানাল্লাহ। একজনের তুলনায় আরেকজনের রাত জেদ বেশি। চারিদিকে ঝিঝি পোকার ঝি ঝি ডাক। বৃষ্টির তোড়ে গাছের ডাল মটমট করে ভাঙার শব্দ হচ্ছে, সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত। কাছেই কোথাও বাজ পড়েছে, সেই শব্দে পুরো সৈয়দ বাড়ির ইট পাথর কেঁপে উঠল।
জাইন একবার বন্ধ জানালার দিকে চিন্তিত চোখে তাকিয়ে খালি হাতে হাতড়ে হাতড়ে কিছুটা চুপি চুপি ইশরাতের রুমে আসলো নাজমিন বেগমের খোঁজে। সেখানে ইশরাতের মাথার পাশ ঘেঁষে চোখ বুজে বসেছিলেন নাজমিন বেগম। চোখ লেগে এসেছিল নাজমিন বেগমের। বিছানার হেডবোর্ডে মাথা লাগিয়ে এক পাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি। ফিসফিস কণ্ঠে কারোর গলার আওয়াজ শুনে ঘুম থেকে ধরফর করে উঠে বসলেন। চোখের পাতা ঝাপটে নরম চোখে চারিদিকে তাকিয়ে খোঁজ করতে লাগলেন ডেকে ওঠা মানুষটাকে। শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোয় নাজমিন বেগম দেখতে পেলেন কিশোর বয়সে পদার্পণ করা এক পোজদার কিশোর দাঁড়িয়ে আছে একপাশে কাচুমাচু ভঙ্গিতে। জাইনকে একপাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে নিয়ে এসে বসালেন নিজের পাশে। কোনো প্রশ্ন করলেন না, ঠিক সময়ের অপেক্ষা করলেন। যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজেই কথা শুরু করবে। আর সেই ঠিক সময়ের অপেক্ষায় নাজমিন বেগম নির্লিপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে। টিকটিক করে সময় করালো। ভারী শব্দে মোটা দেয়াল ঘড়িটি বেজে উঠল। নাজমিন বেগম শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষের অংশ চেপে ধরে ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য। ঘড়ির মিনিটের কাঁটা 4:30 আটকে মোমবাতি নামিয়ে নিয়ে রাখলেন টেবিলের উপর। আবারও নীরবতা নেমে আসলো তাদের দুজনের মধ্যে। দূরের মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করেছে। নাজমিন বেগমের মধ্যে এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল। এতক্ষণ চুপ করে বসা নাজমিন বেগম ছটফট করতে লাগলেন। জাইন চুপচাপ নাজমিন বেগমের উদ্দীপনা ছটফট করা লক্ষ্য করল। মসজিদে ফজরের আজান হতেই জাইন নিজের মুখ খুলল। মেজমা, মেজো বাবাকে ইশরাতে নতুন করে বিয়ে দিয়ে দিবে? কিশোরের এত উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন নাজমিন বেগম। গুছিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে দিয়ে এলোমেলো করে দিলেন। জাইন নাজমিন বেগমের হাত নিজের মাথায় এক হাত দিয়ে চেপে রেখে চেয়ে রইল নাজমিন বেগমের দিকে, নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাজমিন বেগম মোলায়েম কণ্ঠে বললেন, চিন্তা করো না, সব ঠিক হবে। তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দিবেন ঠিক সময়ে। শুধু পড়াশোনায় মনোযোগী হও, অনেক বড় হও, যাতে যেদিন তুমি আমার মেয়েকে নিতে আসবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়ে সঁপে দিতে পারি। বড় ভাইকে নিয়ে আবার দেশে আসবে, সব কিছু ঠিক করবে তুমি। তোমার কাঁধে এই বড় দায়িত্ব আমি তুলে দিলাম। আমার মান, আমার গুরুর, আমার ভরসা তুমি ভাঙবে না, আমি জানি জাইন। এমন হয় তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজো বাবা চাইলেও তোমাকে রিফিউজ করতে না পারে। মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয়, আমি নিজেও যেন তার একজন হই। এখন যেমন আছো তার তুলনায় আরও বেশি পুচতার হও। নাজমিন বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন জাইনের। জাইন ছলছল চোখে নাজমিন বেগমের দিকে তাকিয়ে দু হাতে জড়িয়ে ধরল। ভাঙা গলায় আওড়ালো, আপনাকে অনেক মিস করব। আমাকে নাকি ইশরাতকে? জাইন লজ্জা পেয়ে মুখ গুজল নাজমিন বেগমের বুকে। নাজমিন বেগম সস্নেহে পিঠে হাত বুলিয়ে দিলেন ছেলেটার। নতুন ভোরের ঝাপসা আলোয় দেখতে পেলেন তাদের চলে যাওয়া দুঃখে কিশোর এক ছেলের ফুপিয়ে কান্না। দীর্ঘশ্বাস ফেলে এক হাতের পিঠে ও অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিলেন। ফিসফিস করে জাইনের উদ্দেশ্যে বললেন, তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে। আমি ইশরাতকে তোমার অপেক্ষায় শেষ বিকেলের সূর্যের শেষ আলোয় জানালার কাছে দাঁড় করিয়ে রাখবো। আমাদের এই অপেক্ষা যেন দীর্ঘ না হয় জাইন। তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো। জাইন ঘুমে বুঝে আসা চোখ কোনো রকম খোলা রেখে আওড়ালো, আমি আপনাদের দীর্ঘ অপেক্ষা করাবো না মেজমা, খুব তাড়াতাড়ি আসবো। আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো এই বাড়িতে। সব ঠিক করে দিব আমি। বাবার এই মিথ্যে অহংকার অহমিকা একদিন ভাঙবে। তিনি নিজে লজ্জিত হবেন নিজের এই দোষে। লিপি বেগম মুখ বেজার করে বসে আছেন হেলাল সাহেবের পাশে। হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন সামনের দিকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেয়ে রইলেন বাইরের দিকে। ঝড়ের গতিতে গাছপালা হেলছে দুলছে এদিক সেদিক। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূত হলো পিঠে মোলায়েম নারী হাতের স্পর্শ। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালেন। লিপি বেগম মুখ দিয়ে আ আকার শব্দ বের করতে হেলাল সাহেব ঠোঁটে তর্জনের আঙ্গুল চেপে চুপ দেখালেন। স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন লিপি বেগম। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি নেমে আসছে শরীরে। বিয়ে বিষয়ক কোনো প্রশ্ন করতে চাইলেন না স্বামীকে, কিন্তু মুখ দিয়ে সেই বের হয়ে আসলো বিয়ে বিষয়ক প্রশ্ন। স্বামীর পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন, আপনি বিয়েটা মেনে নিচ্ছেন না কেন? হেলাল সাহেব চোখ থেকে চিকন লেন্সের হাই পাওয়ারের চশমাটা খুলে রাখলেন পাশের মিনি টেবিলে। বালিশ বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে রেখে নিজেও আতশোয়া হয়ে শুয়ে পড়লেন।
চোখের উপর ডান হাতের কবজি চেপে রেখে গম্ভীর স্বরে আদেশ করে বললেন, মোম নিভিয়ে দাও। অগত্যা লিপি বেগম নিভিয়ে দিলেন মোম। মোমের শিখা নিভে যেতেই ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ। হেলাল সাহেব এবার নিজ থেকেই নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন। আমার বন্ধু শাহেদ খানকে তো তুমি জানো, তার মেয়ের সাথে আমি জাইনের বিয়ে ঠিক করেছিলাম। এক প্রকার বলতে পারো ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জাইনের সাথে বিয়ে দেবেন ইসরাতের। আমি প্রথমে বিরোধিতা করলেও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া যায়, কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আরশের সাথে ওর বিয়ের মাধ্যমে। তবে মাঝখান থেকে আবার আব্বা আমার না করাতে রেগে গিয়ে আরশের সাথে বিয়ে ঠিক করে দিলেন নুসরাতের। লিপি বেগম আলো নিভানো থাকায় হাফ ছেড়ে বাঁচলেন। কান পেতে যে বিকেলে সব শুনে নিয়েছিলেন তা আলগোছে চেপে গেলেন নিজের মাঝে। জিজ্ঞেস করলেন, এবার আপনি কি করবেন? হেলাল সাহেব এবার রহস্যময়ী হাসি হাসলেন। অন্ধকারে স্ত্রীর দিকে স্থির চেয়ে বলতে লাগলেন, ওদের ডিভোর্স করিয়ে দিব। লিপি বেগম আতকে উঠলেন। মুখে এক হাত দিয়ে চেপে ধরে অবিশ্বাস্য গলায় সুধান, আপনি পাগল হয়েছেন? নিজের ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দিবেন? আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে, তাহলে এখন কি হবে? সম্পর্ক কি এভাবে জোড়া লাগবে? আপনার এরূপ কাজে তো সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে যাবে। এরূপ অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতেও পারিনি। হেলাল সাহেব নিজের আত্ম অহমিকা বজায় রেখে বললেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় নামব, তবুও ডিভোর্স করাবো। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছরের এই সংসারে তিনি লোকটাকে বিন্দু মাত্র চিনতে পারেননি। এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন। চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন তো ডিভোর্স দিবে না ইসরাতকে। আমি কি সেটা বলেছি তোমাকে? জাইন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দিবে। ছেলেটা আমার একটা কথা ফেলে না, এবারের আবদারও ফেলবে না। আপনি এরকম করছেন কেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেললেন। স্ত্রীর কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে রাশভারী গলায় আওড়ালেন, এটা কোনো বিয়ে ছিল না, পুতুল পুতুল খেলার মতো একটা খেলা ভাবো। আর আরশকে আমি নিজের মতো করে করব। এখান থেকে যাওয়ার পরপরই এসবের স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দিব। তখন না হয় বিয়ে করে নিবে শাহিদের মেয়েকে। আর আমি তো আরশকে জীবন নিয়ে কখনো আসতে দিব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথেও দেখা হবে না, আর এই বিয়ে এমনিতেই ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ঘৃণ্য দৃষ্টি দিলেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বিতৃষ্ণায় তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগলো। নিজের বিতৃষ্ণা লুকিয়ে শুধু মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছেন। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন, সেখানে স্বয়ং আল্লাহ তার দরবারে কবুল করেছেন, আর তার ইচ্ছে হয়েছে বলেই এই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দিব। এই ধরনের পাপে লিপ্ত হবেন না, আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, আরশের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, কারণ পুরুষদের 4টা বিয়ে জায়েজ। কিন্তু মেয়েটার কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কাউকে নিজের সাথে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনাও করতে পারছেন না। লিপি বেগমের এত কথায় একটা উত্তর করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে হলো একদলা থুতু স্বামীর মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ এক পাশ ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত। একেবারে ফজরের নামাজ শেষ করে 2 চোখ বুঝলেন তিনি, পাড়ি জমালেন নিদ্রার দেশে। সারা রাত বৃষ্টির পর স্নিগ্ধ এক ভোরে শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা, বাতাসে তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠে বসলেন নুসরাত। এক চোখ খুলে সামনে তাকিয়ে আবার বসে বসে ঝিমোতে লাগলো। আরশ কিছুক্ষণ বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে নিজের খড়খড়ে হাতে ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের। গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো, তখন চোখ 2 হাত দিয়ে ডোলে সামনে তাকালো ঝিমানো নিয়ে। মুখে হাত রেখে হাই তুলে আড়মোড়া ভাঙল ছোট্ট মেয়েটা। আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে ভাঁজ ফেলল। সকাল সকাল আরশের মুখ দর্শন হতেই বিরক্তিতে কপালের মাঝে ভাঁজ পড়ল। আপনা আপনি এক ব্রু উপরের দিকে উঠে গেল, ঠোঁট বেঁকে গেল এক পাশে। আরশ চুপচাপ দাঁড়িয়ে শুধু লক্ষ্য করল নুসরাতের বিকৃতি ঘটা মুখ। আর ধৈর্য রাখতে পারল না, নিজের গম্ভীর্য ধরে রেখে বড় মানুষের মতো বলল, শুনলাম আজ তোরা চলে যাচ্ছিস। এই কথা বলতেই নুসরাতের চোখের সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ।
সে ঘুম থেকে উঠেছিল নিচের তলায় যাওয়ার জন্য। পথে মধ্যে হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়েছিল। তখন মেয়েটার কানে সব কথা এসেছে। একবার উকি মেরেছিল রেলিং ধরে, তখন জলে চিকচিক করতে থাকা বাবার চোখ সে দেখেছে। বুকের ভিতর ধরফর করে কোথাও কিছু একটা ধূপ করে জ্বলে উঠল। চোখ মুখ কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ দিয়ে খোঁচাতে লাগলো। আরশ এটাও লক্ষ্য করল খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে অসাধারণ লাগলো। ব্রুচুলকে আরশ চুলগুলো ব্যাক ব্রাশ করলো, 2 হাত আড়াআড়িভাবে বুকে বেঁধে ভাব নিয়ে দাঁড়িয়ে বলল, যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হয়েছে, আর আমাদের পরিচয়ে বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না, বুঝছিস? যাই হোক, তো তোকে কয়েকটা অ্যাডভাইস দিতে আসলাম। যেহেতু আমি তোর স্বামী, কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসবো তখন যেন তোকে এরকম এসে পাই। নাম্বার 1 অ্যাডভাইস, স্লিম হবি। মোটামি আমার পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলে ইচ্ছে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পারছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর এই গায়ের রংটা আসলে আমার পছন্দ না। সকালে দেখি তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, আর বিকেলে হলে তুই কালো। গিরগিটির মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের বর্ণ। এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবি। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেজো বাবা যদি তোর বিয়ে দিতে যায় তুই বলবি আমি বিবাহিত মহিলা, আমার স্বামী আছে, সে প্রবাসে, সে আসলেও স্বামী আর না আসলেও আমার স্বামী। তার অপেক্ষা করে এই জীবন আমি কাটাতেই চাই, তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নাম্বার 4, আমার স্মৃতিগুলো ভুলবি না। যদি ভুলে যাস তাহলে দেয়ালের সাথে 2টো বাড়ি দিবি মাথায়, তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেট মনে রাখবি। প্রতি বছর এই দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি, নাম্বার তো আছেই তোর কাছে। অ্যাডভাইস নাম্বার 5, ছেলে বন্ধু বানাবি না। আর এই ফোলা ফোলা গালগুলো যেন এরকম থাকে। তোর মুখের মধ্যে এই একটা জিনিসই আমার পছন্দ, বুঝছিস? চাইলে আরও একটু খেয়ে গাল ফোলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেজো বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব তখন মেজো বাবার সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ নিবি না, বুঝছিস? তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি, তুই তো এখন নিজের মানুষ। ওই দেশে না আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, ওর গালগুলো এত গোলাপি, কি বলবো তোকে। মেয়েটাকে দেখলে তুই দেখতে থাকবি, সামনে দেখলে মন চাইবি 2-একটা চুমুটুমু খেয়ে ফেলতে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছি, আমার মন চেয়েছিল, আমি নিজেকে বলেছি। চুপ, অন্যের বউয়ের দিকে তাকাস, তোর চোখগুলো গেলে দেওয়া উচিত। ও আরেকটা কথা, মেয়েটাকে দেখলেই ইচ্ছে করে গাল টিপে দিতে। আনুষের বকবক শুনে নুসরাত শব্দ করে শ্বাস ফেলল, 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ উল্টে একটা শব্দ করলো। গাল টিপে দিতে ইচ্ছে করে, গলা টিপে দিতে ইচ্ছে করে না? আরশ পকেটে হাত রেখে কান পেতে বলল, কি? আবার বল, ঠিক শুনতে পাইনি। কিছু না। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসল সিঙ্গেল বেডে। আরাম করে বসে গলা খাকড়ি দিয়ে নিজের গলা পরিষ্কার করে নিয়ে আওড়ায়, আচ্ছা ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ থাক, তোকে অ্যাডভাইসগুলো আগে দিয়ে নেই। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা বেশি হবি না। 5 ফুট 2-3 হলে চলবে, আর 4 ফুট 11 ইঞ্চি হলেও চলবে। আমার আবার লম্বা মেয়ে পছন্দ না, খাটো হবি। এখন তো খাটো আমার পেটে এসে পড়িস। যখন আমাদের অনেক বছর পর দেখা হবে তখনও যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসে পড়িস, আর আমি ঝুঁকিয়ে তোর দিকে তাকাতেই যেন বুঝে যাই ওইটা তুই, কালিয়ানি মশি, যেই কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না। আর ন্যাকা তো একদম হবি না। মানুষের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করিস, যদি পারিস তো কুপাকুপি করে শিখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না, বলবি আমার দোষ না, এটা আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্ল্যাট জুতা পরবি, ওই যে কি বলে স্লিপার, ওইসব। মেকআপ করবি না, কাপড় পুরনো ছিঁড়া ফাটা পরবি, যাতে মানুষ দেখলে বলে তুই এই বাড়ির কাজের বেটি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে, ওড়না পড়বি। আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষরে অক্ষরে মানবি। আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না। এরকম কোনো প্রপোজাল আসলেই রিজেক্ট করবি। আমার অপেক্ষায় থাকবি। 20 বছর 30 বছর পর আমি না আসলেও আমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকবি, তবুও দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয়ে কোনো কিছু আসে তাহলে ওখানে থেকে বসে তোকে বটি দিয়ে কোপ মারবো, নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারবো, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুচে যায়। আমি কিন্তু নিজের অধিকার বিষয়ে খুবই সেন্সিটিভ, যা আমার তা পিওর আমার থাকবে, অন্য কেউ এতে নজর দিবে না, আর তুইও অন্য কেউতে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড মাল আমি ঘৃণা করি, আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করব।
কিরকম হয়ে যায় না? তাই একদম বেশি বেশি উড়বি না, ওখানে বসে ডানা কেটে ছাঁটাই করে দিব, তারপর ভালো করে উড়বি আর গান গাইবি, পাঞ্চি বানু উড়তি ফিরেও মাস্তে গাগান মেয়ে। নুসরাত বিরক্তি নিয়ে আরসের বক্তৃতা চুপচাপ গিলল। অতপর আরসের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পর সে বলল, এবার আমি বলি। আরস চুপ করে বসল, মাথা নাড়িয়ে ইশারা করলো কথা বলার জন্য। নুসরাত দু হাত কোলের উপর রেখে আরসের দিকে এক পলক তাকিয়ে বলে, এত এত আপনার বিরক্তিকর বাধ্যবাধকতা আমি শুনলাম, এবার আমার কথা আপনি শুনুন। এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না, দেখলেই ইচ্ছে করলে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। তার আগে আপনাকে আমার আগা গোড়া একদম পছন্দ না, তাই আপনার গরুমার্কে অ্যাডভাইস শুনতে আমার বইয়েই গেছে। আরস চোয়াল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অধর এলিয়ে হেসে বিছানা থেকে নামতে যেতে নিবে, আরস হাত চেপে ধরে দাঁড় করালো। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নুসরাত একদম বেশি কথা বলবি না, যা বলেছি তা চুপচাপ শুনবি, আর উড়াউড়িতে একদম না, নো নেভার। যেটা আমার সেটা আমার, তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট? নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালো, যেটা আমার সেটা আমার, তাতে কারো ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলবো, গট ইট? শুনছিলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়িনী গল্পের সিজন 2 থেকে পর্ব 1 এবং পর্ব 2। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।